বল এমসিকিউতে কিছু আটকাচ্ছে? 6। যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এই বৃত্তের পরিধির উপর অবস্থিত তার ক্ষেত্রফল। কে করেছিস এটা? এমসিকিউ 6 করেছিস? তো জিওমেট্রি চিন্তা ভাবনা লাগবে। কি করলি সায়ন? বৃত্তের ব্যাসার্ধ বার করেছি ফার্স্ট। বাহ, তারপরে বল, এক্সপ্রেস করতে পারছিস না। ব্যাসার্ধ বের করেছিস 2/3 of AD 6 একক। ঠিক, 9 একক। সুন্দর হয়েছে। তো জ্যামিতির ভাবনা চিন্তাগুলো লাগবে। ভালো করেছিস অঙ্কটা। আর কি করেছিস অঙ্কটা? এমসিকিউর অঙ্কটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত। সমবাহু ত্রিভুজটা যদি এরকম হয়, খেয়াল কর, সমবাহু ত্রিভুজ বৃত্তের কেন্দ্র এখানে। আচ্ছা, এইগুলো হলো শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাই তো? বেশ, তো এই বৃত্তটাকে আমরা পরিবৃত্ত বলতে পারি, তাই না? আচ্ছা, এইবার এই যে এখানে কেন্দ্র থেকে এই পর্যন্ত যদি দূরত্ব বের করি, সেটা বৃত্তের সাপেক্ষে কি হবে? সেটা বৃত্তের ব্যাসার্ধ হবে। সেটা বের করা যাবে তো? বেশ, বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল। এখন এটা তো যেহেতু সমবাহু ত্রিভুজ, এই যে বাহুগুলো যাবে এই বরাবর, এটার মধ্যমা, এখানেও মধ্যমা যাবে, এখানেও যে মধ্যমা যাবে, মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেটা কি বলে ত্রিভুজের? ভর কেন্দ্র। তো এর ভর, সমবাহু ত্রিভুজ যেহেতু, তার ভর কেন্দ্র আর তার পরিকেন্দ্র একই না? পরিকেন্দ্র কাকে বলে? হ্যাঁ, মানে কোন ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে, তাই তো? তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ ওই কারণে ঘটছে, কিন্তু তার পরিকেন্দ্র আর ভর কেন্দ্র কি একই জায়গায়? তাহলে এবার আমাকে বল যে এইটা যদি এ আর এইটা যদি আমরা নাম দিয়ে দিই জি, আর এই বরাবর যদি এক্সটেন্ড করে দিই, এটা নাম দিই ডি, এই এজি লেন্থটা এডি এর কত ভাগ বলতো? 3/2 ভাগ। সন্দেহ আছে কারণ? 2:1 অনুপাত ছেড়ে দেয় না? তাহলে এজি যে লেন্থটা, সেটা হলো এডি লেন্থের 3/2 বা 2/3। তো অলরেডি তো এজি পেয়ে গেছি, এজি বসিয়ে দিলে তাহলে এডি পেয়ে যাবো। এডি পেয়ে যাবো মানে কি? ত্রিভুজের কি পাবো? মধ্যমা তো পাবোই, আবার আরেক সেন্সে বলতে পারি কি? বৃত্ত না, ত্রিভুজের কি পাবো? উচ্চতা পাবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে ক্ষেত্রফলের সূত্র জানা আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার জন্য তো ভূমি দরকার, ভূমি তো নেই হাতে। যাই হোক, উচ্চতা থেকে কি বাহুর দৈর্ঘ্য পাওয়া পসিবল? বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল পাওয়া পসিবল কিনা বল? পরপর স্টেপ ওয়াইজ, এটা অনেকগুলো স্টেপ, এটা মানে এমসিকিউ হিসাবে ঠিক বুঝতে পারা উচিত না, অনেকগুলো স্টেপ। হ্যাঁ, 16তেও আছে অতি সংক্ষিপ্ত 16তে সিমিলার অঙ্ক 16টা হয়েছে, এটা হয়নি? ও 16তে অন্তর্ভুক্ত আছে, এটা একটু অন্যরকম ভাবে করবে ব্যাপারটা। বেশ, তো পরপর স্টেপ ওয়াইজ যাওয়া যাক। কি দিয়েছে দেখ, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 ইকুয়ালস টু 0। g এর মান কত? -2, f এর মান -3, c এর মান
-23, ঠিক আছে? ব্যাসার্ধ কি হয়? বৃত্তের ব্যাসার্ধ √/g² + f² - 3, 4 + 9 + 23, তাই তো? কত হচ্ছে? 36 হচ্ছে। তার মানে 6 হয়ে যাবে। 6 যেটা সেটাই তো এজি নাকি? এইখানে যদি এজির জায়গায় 6 বসিয়ে দিই তাহলে এটি পাবো। এটি কত হচ্ছে? 9 একক, 9 ইউনিট। তাহলে ত্রিভুজের উচ্চতাটা আমি 9 ইউনিট পেয়ে গেলাম। এবার ত্রিভুজের উচ্চতার সাথে সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে বাহুর সূত্র কি, সম্পর্ক কি? বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, উচ্চতার সাথে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক কি? বল বল। √3/2 ইন্টু বাহু, হ্যাঁ, ইকুয়ালস টু উচ্চতা। তাহলে আমরা যদি বাহুর দৈর্ঘ্য a ধরে নিই তাহলে √3/2 ইন্টু বাহু ইকুয়ালস টু উচ্চতা, হাইট। আচ্ছা, এইটাই হলো আমাদের হাইটটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি বল? √3/2 ইন্টু a ইকুয়ালস টু কত হচ্ছে? 9 ইউনিট, তাই তো? এটা কত হবে? 6√3 হবে। বল, এটা আউট। 6√3 হবে দেখবি। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি সম্ভবত? বেশ, এরিয়া √3/4 ইন্টু বাহু স্কয়ার। অনেকটাই ঘোরা পথেই যেতে হচ্ছে, এটা করার নেই। তো দেখ কি আসবে আনসার। √3 মতো থাকবে, স্কয়ার করলে এটা 36 ইন্টু 3/4, 4 নম্বর 27, 27√3 আসছে। ওকে, বল তারপরে এমসিকিউ 13, নিচের কোনটি ঠিক? x - 4 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 বৃত্তটি কি হবে? কে করেছে এটা? যুক্তি সহ উত্তর দেয়। এমসিকিউ 13, কে উত্তর দিবে যুক্তি সহ? সৌরভ, ভিডিও দেখেছিলি লাস্ট দিন? হ্যাঁ স্যার। এর পুরো বইতে নেই না? ও, ওটা তো অন্য প্যাটার্নে ছিল, প্যাটার্ন তো আলাদা ছিল। বেশ, শোন তাহলে কেমন বুঝলাম?
আগে বল বৃত্তটার কেন্দ্র কোন বিন্দুতে আছে? 4,3 বিন্দুতে আছে। তো এটা যদি আমরা প্রপারলি প্লটিং করি কি করছে দেখা যাক। ব্যাপারটা এখানটায় বলতে পারি আছে মোটামুটি একটা অ্যাপ্রক্স একটা। ঠিক আছে, আচ্ছা এবার বলতো বৃত্তটার ব্যাসার্ধ কত? 4। ব্যাসার্ধ প্রপারলি বল। 9/2 ব্যাসার্ধ কত? 3। হ্যাঁ, স্কয়ার ফর্মে থাকে ডান দিকটা, a স্কয়ার, ব্যাসার্ধের স্কয়ার থাকে ডান দিক, তাহলে ব্যাসার্ধটা কত? 3। তাহলে 3 একক, তাহলে এখান থেকে ব্যাসার্ধ যদি 3 একক হয় তাহলে এই জায়গাটা কোন বরাবর যাবে? এই বরাবর যাবে, এখান থেকে পরিধিটা বেরোবে, খেয়াল করো 1 2 3। আর এখান দিয়ে যদি 3 একক যায় তাহলে কি এখানে টাচ করে গেল, কারণ 1 2 3 লজিকটা বোঝা গেল? তাহলে বৃত্তটা অ্যাকচুয়ালি কিভাবে যাবে? এইভাবে যাবে না? তাহলে কাকে টাচ করবে? x অক্ষকে টাচ করবে। এখানে যদি 9 না থেকে 16 থাকতো তাহলে কাকে টাচ করতো? ডান দিকে y অক্ষকে টাচ করতো। তাহলে কি হতো? এখানে 1 2 3 4 পর্যন্ত যেত, আর এইখানে এরকম ভাবে x অক্ষকে কাট করতো, তাহলে x অক্ষকে কেটে চলে যেত আর y অক্ষকে টাচ করতো। আর এখানে কি হয়েছে? x অক্ষকে টাচ করেছে, y অক্ষকে টাচ করে। লজিকটা বোঝা গেছে? তাহলে এই বিষয়টা বুঝতে হবে। বল অতি সংক্ষিপ্ত 3/4। হয়েছে? কি করলি? হয়েছে? বাহ, কে কি করলি? এরকম লিখে করেছিস? তারপরে তারপরে এইটা কই পাশে পাঠিয়ে দিয়েছিস নাকি? ভাঙার কি দরকার? এভাবে তো বাড়াতে পারি। তাহলে কি হয়? কেন্দ্রের স্থানাঙ্ক কত? a,0 আর ব্যাসার্ধ b। ঠিক, ভেঙে নিয়ে gf এর মান বের করে করেছিস, সেভাবে হবে কিন্তু ওটা অনেক ঘুরে পথে রয়েছে। বেশ, তারপরে কত? 10। 10-এর আগে কারো কিছু আটকাচ্ছে? 9। 9 কি করলি জয়দীপ? 9 মানে কেন্দ্রের বিন্দুটা আর যে বিন্দুটা দিয়েছে সেই দুটো বিন্দু দিয়ে জিত একটা এমন ব্যাসের সমীকরণ চেয়েছে যে ব্যাসটা বলে দিয়েছে একটা বিন্দু দিয়ে গেছে না? কোন বিন্দু দিয়ে গেছে? 1, -2 ধর এখানে রয়েছে। একটা সরল রেখার সমীকরণ যদি আমরা বানাতে চাই কটা বিন্দু দরকার? দুটো দরকার। একটা তোকে দিয়ে দিয়েছে, আরেকটা ম্যান্ডেটরি কোন বিন্দু দিয়ে যাবে? ব্যাস বলো, কেন্দ্র। এবার হবে ব্যাস, তাহলে 9 হলো। এবার কি 10? 10 কাদের রয়েছে? 10 বল জিত, বল কি করবি? কি করেছিস? ওটা বার করলাম। কি বের করলি? কেন্দ্র কেন্দ্র বের করলি, তারপরে সরলরেখার লম্ব
হ্যাঁ to the old question. হ্যাঁ কারেক্ট। এই যদি স্পর্শক হয় স্পর্শক গেছে, ঠিক আছে। সরল লেখা বলেছে তো স্পর্শক, এই সরল লেখাটার সমীকরণ আমরা এটা লিখতে পারি 3x - 4y + 7 = 0। আর বৃত্তের সমীকরণটা যেটা দিয়েছে উঠে গেল ভিডিওতে। তাই বলে এরকম লিখছো? চিড়িয়াখানা পালিয়ে এসে তো বৃত্তের কেন্দ্র কত হচ্ছে? তো -2 -1 হচ্ছে না? বৃত্তের কেন্দ্র আমরা বৃত্তটা থেকে বের করে ফেলতে পারবো 2g = 4, g = 2, -g হলো -2, একইভাবে -7 হচ্ছে -1। এখন আমাদের পুরো কোশ্চেনটাকে দেখা যেতে পারে একটা সরল রেখা চ্যাপ্টারের মতো। সরল রেখা চ্যাপ্টারের মতো এই কোশ্চেনটাকে আমরা একটা অবজার্ভ করতে পারি। কি হচ্ছে যে একটা সরল রেখা সমীকরণ দেওয়া আছে, এই সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ কি হবে, যেটা এই বিন্দুগামী। অভিলম্বের সমীকরণ চেয়েছে তো, তারপর বৃত্তের অভিলম্বের সমীকরণ, অভিলম্ব কিভাবে থাকে? এভাবে থাকে তো, অভিলম্বটা এভাবে চলতে থাকে। এটা যদি স্পর্শক হয় প্র্যাকটিক্যালি এইটাকে অভিলম্ব বলে, কিন্তু অ্যাকচুয়ালি এই সমীকরণটা যা পাবো এই সমীকরণটা একই তো পাবো। একটা সরল রেখার সমীকরণ তো চেঞ্জ হতে পারে না, পার্টিকুলার নির্দিষ্ট সরল রেখা। তাহলে আর কি, আমাকে বল এই সরল রেখার সমীকরণ যদি এইটা হয়, এই লম্ব সরল রেখার সমীকরণটা কি লিখতে পারি? 4x + 3y + হ্যাঁ, সিম্পল কি, আমরা সহগ দুটোকে ইন্টারচেঞ্জ করব। y এর সহগকে x এর ঘাড়ে, x এর সহগকে y এর ঘাড়ে পাঠাবো। তাহলে কি হবে? -4x লিখি, y এর সহগ -4, সেটা x এর ঘাড়ে নিয়ে চলে যাবো। আর x এর সহগ কি? 3, তাহলে সেটা y এর ঘাড়ে নিয়ে যাবো। আর মাঝখানে সবসময় কি দেবো? একটা মাইনাস চিহ্ন, মাঝখানে একটা মাইনাস চিহ্ন মাস্ট। -4x - 3y, আর কনস্ট্যান্ট কি আসবে? একটা নতুন k, নতুন কনস্ট্যান্ট = 0। এখন এই যে সরল রেখাটা পেলাম, এটা কোন বিন্দুগামী? -2, -2, -1 বিন্দুগামী। তাহলে বেশ বসিয়ে দে, তাহলে k এর মান বেরোবে কত হচ্ছে? k এর মান -7, -11, -11। বেশ, তাহলে k এর মান এবার এক নম্বরে বসিয়ে পাই। -4x - 3y - 11 = 0, ফাইনালি 4x + 3y + 11 = 0। এটা অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। বল, অতি সংক্ষিপ্ত তার কিছু একটা আছে। 13, 13 কে করেছিস? জিত, কি করলি? কেন্দ্রটা বাদ করুন। একটি বৃত্ত মূলবিন্দু থেকে এত একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ। হ্যাঁ, তাহলে কি হবে? কেন্দ্র কত হবে? 3,3, আর ব্যাসার্ধ কত? 3। তাহলে তো অঙ্ক হয়ে গেল। কারণ ডাউট আছে কি হলো ব্যাপারটা? এরকম যদি আঁকি, বলছে মূল বিন্দু থেকে 3 একক দূরে এখানে টাচ করছে, আবার 3 একক দূরে এখানেও টাচ করছে।
ঠিক আছে? তাহলে এই বরাবর যদি সোজা উপরের দিকে উঠতে থাকি, তাহলে এই বরাবর যদি সোজা উপরের ডান দিকে যেতে থাকি, এখানে যেটা কাটিং পয়েন্ট সেটাই তো আমাদের কেন্দ্র, হ্যাঁ কি না? এইখান থেকে দূরত্ব কত? 3। তাহলে এখান থেকে দূরত্ব কত হবে? 3। আবার সিমিলারলি এখান থেকে দূরত্ব 3। তো এগুলো একটু গুছিয়ে লিখতে পারি সেরকম ভাবে। ও এ বি সি নাম দিয়ে দিবি। কি লিখবি? যে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে, এখানে যেহেতু বৃত্তটি একসাথে লিখি কথা বলে, যেহেতু বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে তিন একক দূরে স্পর্শ করে, সুতরাং OA equals to 3, OA equals to 3 equals to OC. এখন B যদি বৃত্তের কেন্দ্র হয়, সেক্ষেত্রে CB দূরত্ব ইকুয়ালস টু কি OA দূরত্বের সমান, তার মানে কি ইকুয়ালস টু 3। B যদি বৃত্তের কেন্দ্র হয় তবে এই যে CB ডিসটেন্স ইকুয়ালস টু OA ডিসটেন্স ইকুয়ালস টু 3। একইভাবে কি হচ্ছে বল, AB ডিসটেন্স ইকুয়ালস টু OC ডিসটেন্স ইকুয়ালস টু 3। সন্দেহ আছে কোন? আর এগুলো সবই মূলবিন্দু সাপেক্ষে ডিসকাশন হচ্ছে। সুতরাং বি বিন্দু স্থানাঙ্ক কি হবে? বি থেকে কেন্দ্র, সুতরাং ডাইরেক্টলি, সুতরাং কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক বি ইকুয়ালস টু 3,3। এবং স্পষ্টতই ব্যাসার্ধ ইকুয়ালস টু 3 একক, ব্যাসার্ধ ইকুয়ালস টু 3 একক। সুতরাং বৃত্তের সমীকরণ x minus 3 whole square plus y minus 3 whole square equals to 3 square. কোনটা? বৃত্তের সমীকরণ এটা x minus 3 whole square plus y minus 3 whole square equals to 3 square. ঠিক আছে বল, তারপরে প্যারামেট্রিক কতদিন ডিসকাশন করিনি, ঠিক আছে? করেছিস? বাহ, কি করলি? প্যারামেট্রিকটা আসছি, একটু বাদে আসছি। 16 হয়েছে সবার? হ্যাঁ ঠিকই করেছিস, ভেরি গুড। ঠিক আছে, আমি প্যারামেট্রিক আসছি, একটু বাদে বুঝছি। 16 হয়েছে তাই তো? আচ্ছা, সংক্ষিপ্ত 1 থেকে 6, সংক্ষিপ্ত 1 থেকে 6। 5-এর এক একটা মেলেনি। 5-এর এক একটা মেলেনি, দেখা আমাকে একটু। গাইডেড 0 0 বসিয়ে c equals to 0 1 2 বসালে 1 4 plus 4f
জটিল কেন করেছিস? সি এর ভ্যালু তো 0 পেয়েই গেছি, সি এর ভ্যালু এখানে বসিয়ে দিই। -4 হবে, দেখ জি এর ভ্যালু -1, আবার জি আর সি কি ওই জায়গায় বসিয়ে দে, এটার ভ্যালু পেয়ে যাবে। বুঝলি কথাটা? সি এর ভ্যালুটা বসিয়ে দে। না, যখন দেখবি মানগুলো বসানোর স্কোপ আছে যেখানে যেখানে সেখানে বসিয়ে দে। স্কোপ না থাকলে তোকে ঘোরাতে হবে। হবে তো এবার? আচ্ছা, আর কিছু আটকাচ্ছে? হ্যাঁ, সংক্ষিপ্ত 6 দেখাও যে এত 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 বিন্দু চারটি একটি বৃত্তের উপর অবস্থিত বৃত্ত একই অঙ্ক 5-এর মধ্যে আলাদা কোথায়? কিছু না, তো আলাদা কি হয়েছে? 4টে দিয়েছে মানে তো তোর কাছে আরো একটা এক্সট্রা পাওয়ার চলে এলো, তো 3টে কাজে লাগবে। 3টে দিয়েই করবি। ফোর্থ যেটা শুধু দেখবি এটাকে স্যাটিসফাই করছে কিনা। 3টে দিয়ে বের করা যাবে তো, যেভাবে 5-4টে পড়া হচ্ছে। আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এবার ফোর্থ যে বিন্দুটা দেখবো যে ওখানে বসিয়ে স্যাটিসফাই হচ্ছে কিনা। তাহলে 4টে বিন্দু আছে, সমীকরণ পেয়ে গেলাম, কেন্দ্রের স্থানাঙ্ক এমনি পেয়ে যাবো। ঠিক আছে, বেশ। প্যারামেট্রিকে আসছি, বলছি প্যারামেট্রিকটা বাদে আর কারো কোনো অসুবিধা আটকাচ্ছে? কোনো কনসেপচুয়াল প্রবলেম? হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 5 একই তো। এই যে তুই যে সংক্ষিপ্ত 5 করলি ওরকমই তো, সংক্ষিপ্ত 5-এর 1 যেমন করলি। মানে মূল বিন্দুটাও একটা কিন্তু তো 0,0 মূল বিন্দুটা কি মানে 0,0? আগে বৃত্তের সমীকরণ, বৃত্তের ব্যাসার্ধ, আগে বৃত্তের সমীকরণটা বের করবি, তারপর ব্যাসার্ধ বের করবি। সংক্ষিপ্ত 5-এর দাগের মধ্যে, ঠিক আছে? ওই 0,0 না দিয়ে তোকে মূল বিন্দু দিয়ে একটু কনফিউজ করতে হবে, এইটুকু করতে হবে। ঠিক আছে, প্যারামেট্রিক ব্যাপারটা কি? তোমরা এটা সিম্পলিফাই করো। ধর একটা বৃত্তের সমীকরণ যদি এরকম থাকে, x² + y² = a² আছে, x² + y² = a² আছে। ঠিক আছে, দেখ আমরা এখানে যদি x = a cos θ বসাই আর y = a sin θ বসাই, দেখ এই দুটো মান এই সমীকরণকে স্যাটিসফাই করছে, তাই না? a স্কয়ার কমন গেলে cos স্কয়ার + sin স্কয়ার 1 হয়ে যায়, তাহলে a² হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রে এই যে সমীকরণের রূপটা, এটাকেই বলে প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক বিষয়টা আমি কিছুটা বলছিলাম তখন, তোদের অনলাইনে ক্লাস চলছিল, স্থানাঙ্ক জ্যামিতির ফার্স্ট চ্যাপ্টারটা চলাকালীন প্যারামিটার বলেছিলাম, ওইটাকে একটা তুলনা করেছিলাম, কিসের সাথে তুলনা করেছিলাম মানে বল, সঞ্চার পথের অঙ্কগুলো যেখানে ছিল, যারা ক্লাসটা করেছিলি মনে রাখা উচিত ছিল। প্যারামিটার করতে এখানে প্যারামিটার হলো এই যে থিটা, প্যারামিটারটা হলো থিটা। এটাকে আমি তুলনা করেছিলাম একটু মজা করে ঘটকের সাথে। ঘটকের কাজ হলো এই ভরপক্ষ আর কোণপক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন করা, তারপরে নিজে বিদায় ভেঙে। তাহলে বিষয়টা অনেকটা ওরকম। তো দেখ, যেই আমরা এখানে বসাবো এখানে থিটা থাকবে না কোনো, হাওয়া। ঠিক আছে, তো প্যারামিটারের কাজটা হলো এরকম, ঠিক আছে? অথবা আমরা দেখ অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই বিভিন্ন জিনিস, যেগুলো কেমিক্যাল রিঅ্যাকশন, অনুঘটক কি ডাইরেক্ট কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন করে না, কোন জিনিসকে বৃদ্ধি করে, এটা বেগ বৃদ্ধি করলো, অন্য কিছু করলো, স্পিড বাড়িয়ে দিল, অনেকটা ওরকম টাইপেরই ব্যাপার আর কি। তো এই থিটা, এটা হলো এখানে প্যারামিটারের কাজ করছে। কোন জায়গায় টি কাজ করে, স্মল টি, ঠিক আছে? তো ওই প্যারামিটারের মানে ওই অ্যাডজেক্টিভ ফর্মই হলো প্যারামেট্রিক। ওই কারণে এই ধরনের সমীকরণের নাম হলো প্যারামেট্রিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। বুঝতে পারলি? এখন কোশ্চেনটা হলো, যদি এরকম কেস থাকে, এখানে ভাব
x মাইনাস আলফার হোল স্কয়ার আছে আর এখানে y মাইনাস বিটার হোল স্কয়ার আছে ইকুয়াল টু a স্কয়ার আছে। তাহলে আমরা কি লিখতে পারি প্যারামেট্রিক সম্পর্ক? x minus alpha equal to a cos theta. হ্যাঁ, x মাইনাস আলফা ইকুয়াল টু a cos থিটা লিখ, আর y মাইনাস বিটা ইকুয়াল টু a sin থিটা। দেখ, কারণ এখানে যদি বসাই একই ব্যাপার হচ্ছে, একই লজিক লাগছে, a স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে আমরা x এর ভ্যালুটা কি পাচ্ছি? Alpha plus a cos theta. আলফা প্লাস A cos theta. a cos থিটা, আর y এর ভ্যালুটা Beta plus a sin. বিটা প্লাস a sin থিটা, একই না? বেশ, এইটা যেটা পেলাম এটাই হলো প্যারামেট্রিক আকারে সমীকরণ। ক্লিয়ার? তো এবার আসা যাক যে 14 নম্বর অঙ্কটা। তো 14 নম্বর অঙ্কটাকে আগে বল এরকম প্যাটার্নে কি সাজানো যাবে? 14 নম্বর অঙ্কটাকে এরকম প্যাটার্নে সাজাতে গেলে কি করব বল আগে? অতি সংক্ষিপ্ত 14 x স্কয়ার plus 2 into 2x plus 2 whole square হ্যাঁ plus 5 square তাহলে x স্কয়ার হ্যাঁ প্লাস 2 ইনটু x ইনটু 2 এভাবে লিখলাম, হ্যাঁ প্লাস 2 স্কয়ার, এটা আমরা এক্সট্রা এনেছি, এটাকে আমরা বিয়োগ করব, হ্যাঁ প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 4 প্লাস 4 স্কয়ার, তাই তো? 5 টাকে ওই পাশে নিয়ে চলে গেলাম, x টা কি আনলাম 4, ওখানে প্লাস 4 আর কি এনেছি 16, এরকম হচ্ছে। এক্সট্রা দাদা এনেছি সেগুলোকে কেটে দিতে হবে আমাদের। তাহলে কি দাঁড়াচ্ছে x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 5 square. 5 স্কয়ার, 25 হচ্ছে। তাহলে বল এই হিসাবে কি লিখতে পারবো এবার? X plus 2 equal to a cos theta. আলফার জায়গায় আছে প্লাস 2, তো পুরোটা 5 cos theta. x প্লাস 2 ইকুয়ালস টু কি হবে? 5 cos theta. এ কত 5, তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু 5 cos থিটা, তাহলে x ইকুয়ালস টু কি হবে মাইনাস 2 প্লাস 5 cos থিটা, একই না? ক্লিয়ার? আচ্ছা, আর কি হচ্ছে y মাইনাস 4 ইকুয়ালস টু 5 sin থিটা, তাহলে y ইকুয়ালস টু কি হচ্ছে 4 প্লাস 5 sin থিটা। বোঝা যাচ্ছে? প্যারামেট্রিক সমীকরণ পেয়ে গেল। তাহলে এটা করে ফেলে, এরপরে আমাকে উল্টো অঙ্কটা করে দেখা যাবে 15 নম্বর অঙ্ক, এটা উল্টো প্রসেসের অঙ্ক।